1810 সালে রানী ধনখেউ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে এর পুনর্নির্মাণ হয়। তার মৃতদেহের কাঁধে একটি পুরুষ ছাগলের মাথা রেখে জীবিত করেন। অবশেষে আত্মাহুতি দিয়েছিলেন সেই যজ্ঞে। সেই যজ্ঞকুণ্ডটি এখানে অবস্থিত আছে বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুসহ সকল দেবতাদের অনুরোধে পরম শিব এখানে শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন। ভয়ঙ্কর যুদ্ধে তিনি দক্ষের শিরচ্ছেদ করে কুণ্ডেই নিক্ষেপ করেন। শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির। মাফ করবেন, কারণ বৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি হরিদ্বার থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর ভারতের হরিদ্বার বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এর আসল নাম ছিল মায়াপুরী। এই পবিত্র শহরের বিখ্যাত মন্দির হল দক্ষেশ্বর মহাদেব মন্দির। এই স্থানটিকে বিশ্বের 51টি শক্তিপীঠের উৎস বলে বিবেচনা করা হয়। বন্ধুরা, যারা হরিদ্বার ঘুরতে আসবেন তারা অবশ্যই হরিদ্বার থেকে 3 কিলোমিটার দূরে এই কঙ্খলের দক্ষেশ্বর মহাদেব মন্দির অবশ্যই দেখতে আসবেন। এটা যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। আর এই কঙ্খলেই অবস্থিত হরিদ্বারের বিখ্যাত হরিহর আশ্রম। দক্ষেশ্বর মহাদেব মন্দির থেকে এই হরিহর আশ্রমের দূরত্ব 1.5 থেকে 2.5 কিলোমিটার। দক্ষেশ্বর মহাদেব মন্দির থেকে টোটো রিক্সা রিজার্ভ করে আমি গিয়েছিলাম হরিহর আশ্রম। ভাড়া নিয়েছিল 50 টাকা। এই হরিহর আশ্রমে দেখতে পাবেন দুটি মন্দির, পারদেশ্বর শিব মন্দির ও শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির। এবার ফিরে আসি মূল ভিডিওতে। পৌরাণিক কাহিনী অনুসারে সৃষ্টিশক্তির অবতারণার জন্য ব্রহ্মার প্রার্থনায় মা জগদম্বা বা ভগবতী সতীরূপে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর ভারতের হরিদ্বারে এই কঙ্খলে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির কন্যারূপে জন্মগ্রহণ করেন। কঙ্খলের এই মন্দিরটি সতীর জনক তথা ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির নামে নামাঙ্কিত করা হয়েছে। সতী পরম শিবকে বিবাহ করার জন্য কঠোর এবং দীর্ঘ তপস্যা করেছিলেন। অবশেষে ভগবান তাকে বিবাহ করতে সম্মত হন। তবে রাজা দক্ষ বিবাহের পক্ষে ছিলেন না। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে রাজা দক্ষ প্রজাপতি এখানে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে সমস্ত দেবদেবীকে তিনি নেমন্তন্ন করেছিলেন, কিন্তু নেমন্তন্ন করেননি নিজের মেয়ে সতী ও জামাই শিবকে। শিবের আপত্তি সত্ত্বেও মা সতী এই যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। যজ্ঞের সময় সতীর উপস্থিতিতে রাজা দক্ষ সমস্ত আমন্ত্রিত অতিথিদের সামনে শিবকে অসম্মান করে কথা বলেন। তিনি সহ্য করতে পারেননি। অবশেষে আত্মাহুতি দিয়েছিলেন সেই যজ্ঞে। সেই যজ্ঞকুণ্ডটি এখানে অবস্থিত আছে বলে মনে করা হয়। এই সেই পবিত্র জায়গা যেখানে রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং এই যজ্ঞকুণ্ডেই সতী নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন। বন্ধুরা, এই মন্দিরের মধ্যে আমি সেই যজ্ঞকুণ্ড দর্শন করলেও আপনাদেরকে দর্শন করাতে পারছি না। মাফ করবেন, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ। শিবের কাছে এই দুঃখজনক সংবাদ পৌঁছানোর সাথে সাথেই তিনি নিজের এক ভয়ঙ্কর রূপ বীরভদ্রকে কঙ্খলে পাঠান। ভয়ঙ্কর যুদ্ধে তিনি দক্ষের শিরচ্ছেদ করে কুণ্ডেই নিক্ষেপ করেন। ভগবান বিষ্ণুসহ সকল দেবতাদের অনুরোধে পরম শিব এখানে শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন। দানশীল পরম শিব বিঘ্নিত যজ্ঞ সম্পন্ন করার জন্য রাজা দক্ষকে তার মৃতদেহের কাঁধে একটি পুরুষ ছাগলের মাথা রেখে জীবিত করেন। এরপরে শোকাহত ভগবান শিব তার স্ত্রী সতীর মৃতদেহ বহন করে ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে লাগেন। বেগতিক বুঝে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে টুকরো টুকরো করেছিলেন
মোট 51টি টুকরো করেছিলেন। আর যে যে জায়গায় সতীর এই দেহাংশ পড়েছিল সেই সব জায়গায় এক একটি করে সতীপীঠের জন্ম হয়। এই মন্দির চত্বরে রয়েছে একটি প্রাচীন পবিত্র বটবৃক্ষ। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে স্রোতস্বিনী মা গঙ্গা। সালে রানী ধনখেও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে এর পুনর্নির্মাণ হয়। দক্ষেশ্বর মহাদেব মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির। চলুন একবার এই মন্দিরটি ঘুরে আসি। শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরের পাশেই রয়েছে বজরঙ্গলীর মন্দির। চলুন এই মন্দিরটিও একবার ঘুরে আসি। বজরঙ্গলীর ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, আর বাঁ দিকে রয়েছে কাল ভৈরবজির মূর্তি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।